সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত এডিশনাল ডিআইজি খান সাইদ হাসান। সাইদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনের দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা শুনে থাকি অতিথির মুখ থেকে। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। সাইদ ভাই, আপনারও নজরে পড়েছে নিশ্চয়ই, এই মুহূর্তে সারা দেশে মব নিয়ে এক ধরনের আলোচনা চলছে এবং গত কয়েকদিন ধরে যে চাঁদাবাজি, খুন, সন্ত্রাস এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ট্রেন্ডিংয়ে চলে এসছে এবং এটি নিয়ে আলোচনা চলছে, সমালোচনা চলছে। ঠিক যাদের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করছে, আজকে থেকে 11 মাস আগেও তারা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল। আজকে হঠাৎ করে আমরা গত 4-5 মাস ধরে দেখছি তাদের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে, ঐক্য কিছুটা নষ্ট হয়ে এক ধরনের দূরত্ব এবং পরবর্তীতে রাজনৈতিকভাবে হিউমিলেট করবার জন্য প্রত্যেকের লুফলস খুঁজছিলেন এবং ঠিক গত 15 দিন ধরে এই লুফলসগুলো সামনে আসা শুরু করেছে। এবং রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ, একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে উঠছে বা তাদের কার্যক্রম শুরু করেছে। অপরদিকে 15 দিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে এই মুহূর্তে দেশে নির্বাচনের পরিবেশ নেই। তখনও কিন্তু এরকম টালমাটাল পরিবেশ পরিস্থিতি হয়নি। সব মিলিয়ে আপনি একজন আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনার কাছে কি মনে হয়, এর মধ্যে কি কোনো ষড়যন্ত্র না শুধুই রাজনৈতিক ভুল? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন তাদেরকে। আমার দুইটা পরিচয়। প্রথমে আপনি একটু করে নেই, আমি অ্যাডিশনাল আইজি না, আমি ডিআইজি হিসেবে, ডিআইজি হিসেবে, নাইদার অ্যাডিশনাল আইজি নট অ্যাডিশনাল ডিআইজি। ডিআইজি হিসেবে আমার 9 বছর চাকরি থাকা অবস্থায় আমাকে বাধ্যতামূলক অবসর না আরো অনেক কিছু হয়েছে, ওটা এটার সাথে প্রাসঙ্গিক না, ওই জন্য আমি আসছি না। তো শুধু ওইটাই আমি ডিআইজি আর কি। যাই হোক, তো আপনি যেটা বলেছেন সেটা হলো আমার দুইটা পরিচয়। আমি 2009 সাল পর্যন্ত পুলিশে ছিলাম, 21 বছর চাকরি করেছি। আর 2009 সালের পরে আমাকে ধাক্কিয়ে ঠেলে আমাকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া, রাজনীতির ময়দানে ছেড়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য তার রাজনীতির অভিজ্ঞতাও মোটামুটি আমার প্রায় অনেক। তো সেই জন্য আমি 20 বছর হতে চলে। হ্যাঁ, তা তো হবে। আপনি 9 সাল থেকে 15 বছর, 11 সাল থেকে যদি আপনি ধরেন, 11 সাল পর্যন্ত আমাকে ওএসডি করে রেখেছিল, তারপরে তো মিথ্যা মামলা, 14 বছর। আপনি সবই জানেন। যাই হোক, এটা প্রাসঙ্গিক না। আপনি প্রাসঙ্গিক যে জিনিসটা সেখানে আসছি, সেটা হলো যে প্রথমে আসি আইন শৃঙ্খলা নিয়েই। মব বলে কোনো শব্দ আগে আইনে আগেও ছিল না, এখনো নাই। যেটা আছে দাঙ্গা বলি আমরা, ভায়োলেন্স, দাঙ্গা। 5-এর অধিক যখন কোনো ব্যক্তি একসাথে জমায়েত হয়ে কোনো অপরাধ ঘটায়, সেটা মারামারি হতে পারে, খুনাখুনি হতে পারে, জমি দখল হতে, যে কোনো আইনের পরিভাষায় যাদেরকে অযোগ্য ঘটনাকে অপরাধ বলে সংজ্ঞায়িত করা হয়েছে, সেই ধরনের কোনো কাজ যদি 5-এর অধিক মানুষ করে, সেটাকে আইনে বলা হয় দাঙ্গা। মানে আইনের পরিভাষা, সেটাকে আমরা এখন নানান ধরনের কথা বলছি, মানে নানান ধরনের সিনোনিমে ব্যবহার করছি, তাতে সেখান থেকে আসছে মব। তো হোয়াট এভার দ্য কেস, আলটিমেটলি এটা হলো ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি ঘটনা, ফৌজদারি অপরাধ। তো সেই ফৌজদারি অপরাধ নিবারণের দায়িত্ব কি বিএনপির? কোন রাজনৈতিক দলের না। যারা বিএনপির হতো যদি বিএনপি সরকার পরিচালনায় থাকতো। না, সেটিও সরকারের, কিন্তু সেটি কোন রাজনৈতিক দল হিসেবে কোনোভাবেই না। হ্যাঁ, তারপরেও যদি আপনি ধরে নেন রাজনৈতিক দল হোক, আর তারপরেও যদি আপনি ধরে নেন যে ঠিক আছে, যিনি প্রধানমন্ত্রী তিনি সেই দলেরও আবার প্রেসিডেন্ট, চেয়ারম্যান, চেয়ারপারসন, হোয়াট এভার ইউ সে, তো বা যারা অন্যান্য মন্ত্রী, যারা মন্ত্রী পরিষদে ক্যাবিনেট যারা থাকেন, তারাও তো দলেরই একটা। তো সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে আপনি ওইটাও তো আপনার আছে, কিছুটা হলেও হ্যাঁ আছে। কিন্তু এখন কি, এখন এই যে আপনি দেখেন, ফৌজদারি অপরাধ যদি সংগঠিত হয়, তাহলে সেটা থেকে জনগণকে দেশ এবং দেশের জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের।
রাষ্ট্র যিনি পরিচালনা করেন তাদেরকে বলা হয় সরকার, এবং সরকারের কিছু ব্যক্তি বিশেষ মানে যারা এটার সাথে সম্পৃক্ত তারা থাকেন। তো আমি একটা কথা যেটা বলতে চাচ্ছি যে এই ঘটনা যেগুলো হচ্ছে আপনার সেগুলি সবই ফৌজদারি অপরাধ। খুন হলে ওর সবচেয়ে বড় শাস্তি, জমি দখল হলে তার একদম বিভিন্ন ক্যাটাগরি শাস্তি ডিফাইন করা আছে। 1971 সালের 17 ডিসেম্বর আর 2024 সালের 6 আগস্ট কি একই দিন? 1971 সালের 17 ডিসেম্বর যখন একটা এরকম ডিসঅর্ডারলি সিচুয়েশন হয় তখন দেশে কোনো প্রশাসন ছিল না, সমস্ত কিছু জায়গায় শূন্যতা ছিল, কিছুই ছিল না। এবং পক্ষান্তরে মুক্তিযোদ্ধাদের হাতে এবং রাজাকারদের হাতেও তখন অস্ত্র ছিল প্রচুর। তো সেরকম একটা সিচুয়েশনেও কিন্তু এইরকম অবস্থা হয়নি যেটা এখন হচ্ছে। 17 ডিসেম্বর এরকম হয়নি। তাহলে অন দি আদার হ্যান্ড আপনি যদি 6 জুলাই অগাস্ট 6 আগস্ট 2024 আসেন, তখন তো সমস্ত কিছু ছিল, গভর্নমেন্টের অল মেশিনারিজ ওয়ার ফাংশনিং, এখনো আছে। নট অনলি দ্যাট, এর সাথে অ্যাডিশনালি যুক্ত করেছি আমরা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে। তার মানে এটা কিন্তু অ্যাডেড ফোর্স। হ্যাঁ, আরো নিয়ন্ত্রিত থাকবার কথা। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছি যে সেই ক্ষেত্রে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এখনো সমস্ত অর্গানের উপরে। তাহলে সেখানে কোথায় কোথায় আপনি মব হচ্ছে, কোথায় কোথায় এগুলো হচ্ছে, রাষ্ট্র কেন পারছে না এটাকে প্রতিহত করতে বা এটাকে প্রিভেন্ট করতে বা ডিটেক্ট করতে? এ দায় কি রাষ্ট্রের বা রাষ্ট্র পরিচালক যারা আছে তাদের, নাকি বিএনপির? পরিকল্পিতভাবে আমি পারছি না, যেটা আমার দায়িত্ব আমি সেটা পারছি না, আমি বলি ভাই ওর জন্য পারছি না, তার জন্য পারতেছি না, হবে এটা? তো সেই কথাই তো আমরা বলতে চাচ্ছি যে যার জন্য পারছেন না তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনারা কি বলতে পারবেন যে এ পর্যন্ত বিএনপি তখন 80% মানুষ, আমার কথা বলতে পারি 80% কিভাবে হলো? 30 তো বিএনপি আওয়ামী লীগ ছিল আমাদের গত 91 সালের ভোটের হিসাব থেকে যেটা দেখেছি, আর 10% যদি ধরেন জামাত, অন্যান্য জাতীয় পার্টি যদি ধরেন, আর বাকি 30% ছিল সাইলেন্ট ভোটার, যারা ঠিক করতো যে মানে এক্স্যাক্টলি। তো তার মানে এখন যে 30% সাইলেন্ট ভোটার ছিল তারা, আমি বলবো না বিএনপি হয়ে গেছে, কিন্তু তারা এই আওয়ামী লীগের গত 17 বছর বা 16 বছর করে বিরক্ত হয়ে তারা এন্টি আওয়ামী লীগ হয়ে গেছে, সাইলেন্ট ভোটারগুলো। তো এন্টি আওয়ামী লীগ হলে তো আপনাকে তো কোনো কোথাও থাকতে হবে, সেটা আপনি ধরেন আমরা মনে করি এই 30%-এর মধ্যে 28% এখন বিএনপির শুভাকাঙ্ক্ষীতে পরিণত হয়েছে, আর 2% হয়তো অন্য কোনো ইয়েতে থাকতে পারে। তো সেই হিসাবে এখন বিএনপি যদি একটা দেশে যদি 80% লোক যদি বিএনপির সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট থাকে আর সে যদি অপরাধ করে, তাহলে কি তার দায় বিএনপি নাকি ওই ইন্ডিভিজুয়াল ব্যক্তির? আপনি কি বলতে পারেন যে চাঁদাবাজি? একটা ঘটনা প্রমাণ করতে পারবে যে এই যে বিএনপির পরিচয় দানকারী কোনো মানুষ বা কোনো ব্যক্তি চাঁদাবাজি করে সেই চাঁদার টাকা পার্টি ফান্ডে জমা দিচ্ছে? আছে এরকম কোনো ঘটনা? নাই। তো যে যদি করে থাকে ইন্ডিভিজুয়াল, তার পার্সোনাল ইন্টারেস্টের জন্য, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টের জন্য সব ক্রাইমটা করতেছে। তো সেই ক্রাইম ঠেকানোর জন্য তো আমাদের টোটাল মেশিনারিজ আর এখনো প্রিভেইলিং ফাংশনিং। তো এখন এমন যদি হতো যে না ঠিক আছে আমরা একজন পার্টির সিদ্ধান্ত, ক্রিমিনালের ব্যবস্থা, হ্যাঁ পার্টির সিদ্ধান্ত যে চাঁদাবাজি করতে হবে, দখল করতে হবে, তখন পার্টির বিরুদ্ধে কথা বলা যায়। আরেকটা জিনিস বলতে পারেন, এই যে যদি কোনো যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ক্রাইমের অভিযোগ আছে বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে আর নিয়েছে সরকার, সেটার প্রেক্ষিতে বিএনপি কোনো প্রতিবাদ সভা করেছে, প্রতিবাদ লিপি দিয়েছে, কোথাও মিছিল করেছে, কোথাও মিটিং করেছে, এরকম একটা নজির দেখাতে পারবে? কিন্তু সাইদ ভাই এই জায়গাটিতে আমার একটি প্রশ্ন আছে, শেষ করে তাহলে পরে তাই যদি না হয়, তাহলে যেটা আপনি পারছেন না নিয়ন্ত্রণ করতে রাষ্ট্রের সমস্ত মেশিনারি ফাংশনিং থাকার পরেও, এরপর একটাই অ্যাডিশনাল দেখেন আপনি এই যে 3200 জন নেতাকর্মীকে, আমি একটা আজকে পত্রিকায় লেটেস্ট খবর যেটা 3200 নেতাকর্মীকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, মানে হয় তাদেরকে পদ স্থগিত করা হয়েছে অথবা বহিষ্কার করা হয়েছে। এইটুকু ছাড়া বিএনপি তার কর্মীদের ব্যাপারে আর কি ব্যবস্থা নেওয়া আছে? তাদের ধরতে পারবে, মারতে পারবে, অ্যারেস্ট করতে পারবে, কোর্টে নিতে পারবে? তারা বিএনপির দায়িত্ব না। বিএনপি বরঞ্চ ইতিহাসের মধ্যে এরকম নন প্রেসিডেন্টাল একটা ঘটনা যে আজ পর্যন্ত কোনো দল এরকম যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসা গেছে তাদেরকে যদি প্রমাণ সাপেক্ষ হয় তাদের পদ স্থগিত রাখা হচ্ছে, ডিফেন্স করেনি। হ্যাঁ, আর প্রমাণ যদি পাওয়া যাচ্ছে তাদের স্থগিত করে দেওয়া হচ্ছে, মানে দায় স্বীকার করার যে সংস্কৃতি রাজনীতি, এক্স্যাক্টলি। এবং তাদের আমার সেই জায়গাটিতে যেমনি প্রশংসা দাবিদার, তেমনি একই সঙ্গে বিএনপি কি বড় দল? আপনি বলছেন যে 80% মানুষ এই মুহূর্তে বিএনপির প্রতি এক ধরনের সমর্থন বা ঝুঁকে আছে। তো 80% মানুষের তো আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা সবকিছু বিএনপিকে ঘিরে। সেই বিএনপি যদি তাদের তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেটি কি তাদের সাংগঠনিক কিছু দায় আসবে না? আচ্ছা, যদি আপনি এটা বলেন, আমি পরিসংখ্যান নিয়ে আসি। আমার বিএনপি যদি আপনি ধরেন 80% লোক যদি হয়ে থেকে থাকে, 18 কোটি না 20 কোটি লোক বলবেন আপনি, ধরেন 12 কোটি ভোটার এই মুহূর্তে। আচ্ছা, 12 কোটি ভোটার,
তো 12 কোটি ভোটারের মধ্যে 80% হলে মোরাললেস ধরেন 10 কোটি মানুষ। তো 10 কোটির মধ্যে ইনসিডেন্ট কয়টা হচ্ছে, কত পার্সেন্ট বলেন আপনি? না সেই পার্সেন্টেজ হিসাবে সেই পার্সেন্টেজের বিরুদ্ধে ব্যবস্থা কেন আমাদের সরকার রাষ্ট্র নিতে পারছে না? সেটা কি দায় কি বিএনপি না রাষ্ট্রের? কিন্তু আবার আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে বলছেন যে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, বিএনপি সহযোগিতা করছে না। কিরকম সহযোগিতা আপনি বলেন? মানে ল এনফোর্সমেন্ট এজেন্সির অনেক সদস্যরা ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন সভা সমাবেশেও তার এই অভিযোগটি এখন শোনেন, আমার একটা কথা আছে না, নাচতে না জানলে উঠানের দোষ হয়। আমি তো আবারও বলছি, তোমাদের হাতে আইন, তোমাদের হাতে ক্ষমতা, তোমাদের হাতে অস্ত্র, তোমাদের হাতে সমস্ত মেশিনারিজ। আমি তো আবারও বলছি যে তোমার সমস্ত কিছু থাকার পরেও তোমরা ব্যবস্থা নিয়েছো, তার জন্য বিএনপি রিয়াক্ট করেছে। একটা ঘটনা বলেন তো, যে দায়িত্বটা তোমার সে তুমি পালন করতেছো না ভাই, আমাকে তৃতীয় একজনকে দোষ দিচ্ছ। তারপরেও দীর্ঘ 17 বছর যে স্ট্রাগল করে বিএনপি এসেছে এবং বিএনপির নেতাকর্মীরা আমি বলবো যে পরীক্ষিত, তারা পরীক্ষা দিয়ে কিন্তু উত্তীর্ণ সবাই, রাজনীতিক হিসেবে বলেন আর দেশপ্রেমিক হিসেবে বলেন। তো এরকম একটা ট্রানজিশনাল টাইমে বিএনপির তৃণমূল কর্মীরা কি গত 17 বছরের যে দুঃশাসন, যে মানুষের সাথে যে নিপীড়ন নির্যাতন ফ্যাসিস্ট সরকার চালিয়েছে, সেই জায়গা থেকে কি একটু শিক্ষা নেয়নি তারা কেন সেলফ কন্ট্রোলে থাকেনি? তাদেরকে কেন কন্ট্রোল করা যাচ্ছে না? এটি আপনি কি বলবেন? এটি কন্ট্রোল করা যাচ্ছে না কোথায় আপনি বলতেছেন? আমি আবার বলছি, আপনার পরিবারে যদি 10 জন মানুষ থাকে, ধরেন আপনারা 10 ভাই, 10 ভাই কি আপনি একই রকম? দুইটা ভাই যদি কোনো কারণে আপনার স্বাভাবিকতা থেকে অস্বাভাবিকতা যায়, তখন গার্ডিয়ানের কাজ কি হয়? তাকে শাসন করা বা তাকে বোঝানো। হয়তো বুঝাবে না করলে তাকে শাসন করে এর মধ্যে আনবে। তো সেটা তো আপনি করছেন না যে গার্ডিয়ান। আপনি কেন আপনি এই যে 10 জন মানুষকে আপনি একসাথে আপনি একেবারে সব একই টিউনিং এ আনতে চাচ্ছেন? এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়েছে যে 10 জন মানুষের 10 আপনি একই টিউনিং আনতে পারছেন? এই জন্যই সিস্টেম। আবার বিএনপির অনেকের বিরুদ্ধে মামলা হলে তো তখন সমালোচনাও শুনেছি আমরা যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে নতুন করে নানান জায়গায়, সেই অভিযোগও তো শুনেছি আমরা দলের পক্ষ থেকে। দায়িত্বশীল নেতারা বলেছেন, দলের পক্ষ থেকে বলছি না, দায়িত্বশীল অনেক নেতা যদি বলে থাকে তাহলে সেই দায়িত্বশীল নেতা তার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, তার ব্যক্তিগত দায়। সে যদি বলে থাকে, কোনো অপরাধীর পক্ষে যদি বলে থাকে, তাহলে অপরাধীকে সহায়তা করছে অথবা প্রশ্রয় দিচ্ছে, এই অপরাধে তাকে আবার আপনার ব্যবস্থা নেন না কেন? আপনার হাতে তো সকল ধরনের মেকানিজম আছে। আমি ওটাই বলতে চাচ্ছি একজন ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে, যে আপনি একটা অপরাধ করেছেন, অপরাধের পরে আপনাকে আর একজন বিশিষ্ট কোনো ব্যক্তি যদি সেটা আপনার সপক্ষে সাফাই গায়, তার মানে তার আইন অনুযায়ী সে হারবারার হয়ে যাচ্ছে, আশ্রয়দানকারী হয়ে যাচ্ছে। তার মানে কি আপনি পুরো দায় রাষ্ট্রের ঘাড়ে চাপাতে যাচ্ছেন? ডেফিনেটলি রাষ্ট্রের দায়, ডেফিনেটলি। তার কারণ আপনার যদি বললাম, যদি 17ই ডিসেম্বর 1971 সাল হতো, তাহলে আপনি বলতেন যে রাষ্ট্রের মেকানিজম এখন কাজ করছে না, সবাই হেফাজত এলোমেলো, যার জন্য আমরা পারছি না। তা তো না, সুসংগঠিত একটা রাষ্ট্র, তার সমস্ত মেশিনারিজ কাজ করে। ইন অ্যাডিশন আমি এবার বলতেছি, পুলিশ এবং কোর্টকে একসাথে করলে যেটা হয়, ম্যাজিস্ট্রেসিকে, সেটা দিয়ে আমাদের সেনাবাহিনীকে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নামানো হয়েছে। এরপরে পারছেন না কেন? তাই হলো আপনার পারছেন না। আপনি এটা কি ব্যর্থতা না? এটা আপনার করবেন। আপনি যদি একটা কাজ, যে দায়িত্ব আপনার কাছে কি মনে হয়, আপনি যে দায়িত্ব আপনার উপরে অর্পিত, সেটা আপনি পালন না করতে পারেন, তাহলে আপনি বলেন আপনি কি ব্যর্থতা? পালন করতে না পারা এক হিসেব, আর পালন না করা আর এক জিনিস। পালন করতে না পারা একটি বিষয়, আর পালন না করা এইটা আপনারা বিশ্লেষণ করেন। তার কারণ আপনার হাতে আমি বলছি, যেহেতু আপনাকে সমস্ত আমাদের ট্রেডিশনাল কনভেনশনাল যে উইপন, আমি উইপন শব্দটাই বলি, কোর্ট একটা উইপন, পুলিশ ল এনফোর্সিং একটা উইপন, তারপরে আপনার ইনভেস্টিগেটিং এজেন্সি উইপন, ইন্টেলিজেন্স এজেন্সি উইপন, সবই তো আপনার হাতে আছে। এবং আপনি করছেন যে আপনি করার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে বিএনপির কোনো প্রতিক্রিয়া নাই। কোনো ইন্ডিভিজুয়াল যদি করে থাকে, আপনি তাকে হারবারিংয়ের চার্জ এনে ব্যবস্থা নেন না। আপনি কি নিষেধ করেছে? আপনি তো পারছেন না, নিচ্ছেন না। সেই জন্যই আমরা বলছি যে আপনারা যেহেতু পারছেন না নিয়ন্ত্রণ, যেহেতু আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, বা আপনার উপর যে অর্পিত দায়িত্ব এটা আপনি পারছেন না, সো ইউ বেটার কুইট। এখন কুইট সে কিভাবে করবে? আমাকে তার দিয়ে যাবে না পাওয়ার অথরিটি। তাহলে কুইটিং এর যে প্রসেসটা আছে, দ্যাট ইজ ইলেকশন প্রসেস। আপনি ইলেকশনের মাধ্যমে এটা করে যান। হ্যাঁ, মানে কি বিএনপি এখন ইলেকশনের জন্য এই জায়গাটিকে ব্যবহার করতে চাচ্ছে?
কোন জায়গাটাকে? এই যে সরকারের এই দুর্বলতা বলি আর সদিচ্ছার অভাব বলি বা আন্তরিকতা বলি বা এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারার যে জায়গাটি, এটি কি বিএনপি সরকারের দুর্বলতা হিসেবে চিহ্নিত করে মানুষ মনে করে? কিন্তু জামায়াত ইসলামীর পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে তো বলা হচ্ছে যে এই মুহূর্তে আসলে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি হবে না, কারণ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে বিএনপি সারা দেশে এবং তাদের দাপটে তারা অনেক জায়গায় টিকতে পারছেন না। একচ্ছত্র বিএনপি যে যদি ধরেই নি, অভিযোগ এটা আমাদের জন্য এনকারেজিং। একচ্ছত্র আধিপত্য দাখিল করে আছে, এটা কি অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে করে? নো, নট এট অল। 6 তারিখ পর্যন্ত তো বিএনপি আধিপত্য কি তখন অস্ত্র ছিল? বিএনপি পালিয়ে বেড়াচ্ছিল। জনগণ, এদেশের জনগণকে বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে ওন করে, বিএনপিকে পছন্দ করে, দেখে তাদের একচ্ছত্রতা আসছে। বিএনপি যে কথাটা আপনি বলেন জামাত ইসলামের কথা, তাদের জন্ম তো বিএনপির আগে হয়েছে, পুনর্জন্ম যদি বলি। বিএনপির জন্ম 1979 সালে, ওনাদের পুনর্জন্ম 1978 সালে। এবং এদেশের ওনারা ইসলামের অনুশাসন, ইসলামের ধারক বাহক হয়ে ওনারা চলছেন। এবং এদেশের 90% মানুষ মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম না হলেও আপনি মুসলমান, আমাদের মুসলমান ইসলামের প্রতি এতটাই অনুরাগ, আপনি হয়তো নামাজ পড়েন না সে রেগুলার, রোজা হয়তো রেগুলার রাখে না, কিন্তু সেই লোকটার কাছেও আপনি আল্লাহ রাসূল এবং কোরআন নিয়ে একটা কথা, নেগেটিভ কথা বলে দেখেন তো, আপনি থাপড়ায় তার সর্বশক্তি প্রয়োগ করবে আপনাকে থামানোর জন্য। এটা দ্যাট ইজ আওয়ার ইসলামিক সেন্টিমেন্ট। সেই সেন্টিমেন্টের দেশে আপনি 78 সাল থেকে বিএনপির 1 বছরের সিনিয়র দল এবং তারও আগের আপনার অভিজ্ঞতা ছিল, তা পারতেছেন না লোকজন। একচ্ছত্রতা তো আপনাদের হওয়া উচিত ছিল, বিএনপি না হয়নি কেন? আমার কথাটা হলো যে আপনারা যদি তারা তো কালো টাকার রাজনীতি বা পেশি শক্তির রাজনীতি তারা করেন না। এটা যদি আপনি মুসলমান হিসেবে, ইসলামী শুধু না, যে কোনো ধর্মেই আপনি অন্যায় অপরাধ দিয়ে সাময়িকভাবে আপনি টিকতে পারেন, যেটা হাসিনা টিকেছিল, কিন্তু ইন লং রান পারবেন না আপনি। ওদিকে 22 বছর, এদিকে 24 বছর, 46 বছর। 46 বছরেও আপনি পেশি শক্তিতে টাকা দিয়ে আপনি সেটা করতে পারতেছেন। আমি তো আবার বললাম, যেখানে মানে ইসলামিক সেন্টিমেন্টের লোক হলো আমাদের 88%। তার মানে এটাকে কি শুধুই সরকারের ফেইলিউর বলবেন বা ইন্টেলিজেন্স ফেইলিউর বলবেন বা ল অর্ডার কথা বলছেন, গভর্নমেন্টের ফেইলিউর, রাষ্ট্রের ব্যর্থতা। এখন রাষ্ট্র যারা পরিচালনা করছেন এটি তো মানে আপনার দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কিছুদিন ধরে, গতকালকেও আবার সেই একই বক্তব্য তিনি রিপিট করেছেন। সেটি হচ্ছে যে অদৃশ্য শক্তির কথা তিনি বারবার করে বলছিলেন, সেই অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে উঠছে তিনি বারবার বলছিলেন। কারণ আছে তো, আপনি এটি দিয়ে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? এটা উনি শুধু না, এটা আমাদের সকলের সাধারণ মানুষের যারা একটু, আপনার কাছে অদৃশ্য শব্দটার দৃশ্যমান রূপ কি? একটি সচেতন, যে কোনো সচেতন মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন, যারা একটু তারা এটা বলবে যে নতুন নতুন সব তথ্য এনে হাজির করা হচ্ছে। এই আজ থেকে 1 মাস আগ পর্যন্ত বা তারও 5 আগস্ট আগে যদি বলেন, কখনো জামাত ইসলামের মুখ থেকে পিয়ার শব্দটা শুনেছেন? এখন কেন এটা আসছে? পিয়ার মানে কি? আপনি বোঝেন, আমি বুঝি, আমরা বুঝি। তাহলে এইরকম একটা টোটাল কনসেপ্ট, যেটা আপনার ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট থেকে, ডেমোক্রেসি সিস্টেম থেকে আপনি অন্য একটা কনসেপ্টে চলে যাচ্ছেন। সে তার আগে আপনি কিভাবে ক্যাম্পেইন করেছেন, মানুষকে বুঝিয়েছেন? আপনি যে কোনো একটা মানুষকে আপনি র্যান্ডম স্যাম্পলিং করেন, যে কোনো একজন বিশিষ্ট মানে শিক্ষিত সচেতন ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ভাই পিয়ার শব্দটা মানে কি, বা পিয়ার বলতে আপনি আমাকে কি বোঝাচ্ছেন? এমন একটা ধূম্রজাল এই মুহূর্তে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আজকে তো 2 মাস আগেও এগুলো নিয়ে বলেনি। তার কারণ হলো আরেকটা জিনিস হলো, আপনি ঠিক আছে অনেকে বলছেন সংস্কার করতে হবে, সংস্কার ছাড়া হবে না। তো সংস্কার তো ভাই, আমরা তো ফলে বিশ্বাসী মানুষ, মানে রেজাল্টে বিশ্বাস। যেটা আমি অনেক সময় বলি যে আল্লাহ পাক হয়তো মূল্যায়ন করেন তার বান্দার প্রচেষ্টা থেকে, তখন প্রচেষ্টার ফলাফল উনি দেন, বাট আল্লাহর বান্দারা মূল্যায়ন করেন ফলাফল দেখে। উদাহরণ দিয়ে একটা খুব লম্বা হয়ে যাবে জানি না, কোরআন শরীফ গল্প, মানে উদাহরণের জন্য 2 জন বন্ধু একসাথে কোরআনের হাফিজ শুরু করছে। একজনে 1 বছরে হাফিজ হয়ে গেছে, আরেকজন 2 বছরে অর্ধেক হয়েছে। আল্লাহর ওই এর হিসাব অনুযায়ী যে 2 বছর যে চেষ্টা করছে, আল্লাহর কাছে তার গুরুত্ব বেশি। অন দি আদার হ্যান্ড, আল্লাহর বান্দা আমরা যারা, তারা ফলাফলে বিশ্বাসী, চেষ্টায় বিশ্বাসী না। কিরকম? ফুটবল খেলা 90 মিনিট, 80 মিনিট বল সে ফর সেইং এক্স দল একদম দাপিয়ে বেরিয়েছে, মানে ওয়াই দল পাত্তাই পায়নি, কিন্তু ওয়াই দল 10 মিনিটের মধ্যে সুযোগ পেয়েছে, 10 মিনিটের মধ্যে 2 গোল করে ফেলছে। এবার যত রকম অ্যাপ্রিসিয়েশন, মূল্যায়ন, পুরস্কার সমস্ত কিছু কাকে দিবেন আপনি? যে বিজয়ী তাকে দিবেন না, যে ফলাফল আপনাকে দিতে পেরেছে তাকে দিবেন না? হোক সে 10 মিনিটই খেলছে, কেউ বলবে না যে 80 মিনিট ধরে চেষ্টা করতেছে। আমার কথাটা হলো যে এই যে আপনি যে যারা বড় বড় কথা বলতেছে, তাদের ফলাফল কি আমরা কি দেখেছি? তাদের পূর্ববর্তী, পরবর্তী, বর্তমান আচরণ দিয়ে। তো এই আমার ইয়েটা হলো যে এই দোষটা, তাই যদি হয় তাহলে আপনি ফলাফলে আসেন। গত সরকারের বয়স কত হলো? 11 মাস।
11 মাস, রাইট, বছর পেরোতে চললো। 6টা ফর্মাল কমিশন গঠন করা হয়েছে। তার মধ্যে একটা তো আমার সাথে রিলেটেড, পুলিশ কমিশন, যেটা আমাদের দল থেকেও করা হয়েছিল, বিএনপি, ওটাও আমি একটা মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করেছি এবং এখনো আমি ওটার সাথে লেগে আছি, আমি আছি ওটার সাথে। পুলিশ কমিশনের ফলাফল জানেন? সর্বশেষ 12 জন, একজন খুব সিনিয়র সচিবকে দিয়ে 12 জন 11 জন সদস্য করে গভর্নমেন্ট পুলিশ কমিশন ফর্ম করেছিল। সেটা গত মাসে তারা বলেছে যে না, এটা এই কমিশনের একটা কাজ না, এটা প্রশাসনিকভাবে শেষ করতে হবে বা দিস এন্ড দ্যাট, মানে ওটা থেকে তারা সরে এসেছে। তাহলে আপনি আর যে বাকি 5টা আছে, বাকি 5টার কোনো ফলাফল আছে আপনার কাছে? আপনার কোনো কনক্লুশন আছে যে না এই পর্যন্ত আমরা করেছি? তাহলে 11 মাস লাগলো, আপনি এখনো ধোয়া কাটলো না। এবং এই কমিশন কতদিনে আপনাকে সেই ফলাফলটা দিবে, আপনি এখনো আপনার সেটা, যেটাকে আমরা রোড ম্যাপ বলি, যে আপনি বলতে পারছেন না যে এটা করতে আমার 11 বছর লাগবে, বলেন আপনি। তারপর যদি মানুষ যদি মনে করেন আপনি 11 বছরের সংস্কারের জন্য আপনাকে সময় ক্ষমতা রাখবে, 11 মাসে হচ্ছে না, রাখলে জনগণ কেন রাখবে? না, সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, সংস্কার কোনোদিনই শেষ হবে না। দরকার ছিল ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি গণতন্ত্র ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, তাহলে আপনাকে, ডেমোক্রেসি বলতে অনেক বড় জিনিস, বাট তারপরে আমাদের দেশের জন্য যেটা হলো যে জনগণের, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এটা হলো একদম বেসিক প্রথম জিনিস, তাই না? এখন এই দেশের জনগণ যদি চায় যে তার আফগান স্টাইলেরটাই তাদের পছন্দ, বিকজ আফগানিস্তানে কিন্তু উন্নতি করতেছে তাদের প্যাটার্ন দিয়ে। এই দেশের জনগণ যদি চায় না আমি আফগানিস্তানের প্রসিডিউরটা ফলো করব, তারা যদি সেটা চায় এবং তারা যদি তাদের অভিব্যক্তিটা যদি বৈধভাবে জেনুইনলি প্রকাশ করতে পারে, আপনি যদি বলেন যে না ভাই এটা আফগানিস্তানের পদ্ধতি ভালো না, সুইডেনের পদ্ধতি ভালো বা রাশিয়ার পদ্ধতি ভালো, আপনার কথা বলতে হবে না, বিকজ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাহলে সেই কাজটা জনগণ কোনটা চাচ্ছে সেটা আপনি করার জন্য, সেটা আমি জনগণ যাতে তাদের রায়টা ঠিক মতো দিতে পারে, এইটার জন্য যা সংস্কার করা দরকার আপনি সেটা করেন। নির্বাচন কমিশন নিয়ে সংস্কার করেন, নির্বাচন যাতে সুষ্ঠু সহিভাবে হয়। নির্বাচন আমাদের তো অভিজ্ঞতা আছে অনেক, সেই নির্বাচনে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা হয়, কোন কোন জায়গায় সাধারণ মানুষ ভোট দিতে বিড়ম্বনা হয়, অসুবিধা হয়, কষ্ট, আপনি এই জিনিসগুলো সমস্ত কিছু বাদ দিয়ে ওইটা আপনি ঠিক করেন, করে ইলেকশন দেন, এরপর জনগণ ঠিক করুক যে তারা কাজ দিয়ে তারা শাসিত হবে। কিন্তু সেই পুরনো সিস্টেমেই তো ফিরে যাওয়া তাহলে আমরা যে মানে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন এক বাংলাদেশ, নতুন বন্দোবস্তর কথা বলছি, বা নতুন ভাবে আসলে রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেগুলো তো কিছুই হলো না। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত জুলাই চার্টারটি সরকার ঘোষণা করতে পারলো না, এবং এখানে অনেকে বিএনপিকে দোষছে যে বিএনপির কারণেই জুলাই চার্টার দেওয়া গেল না। আবার একই কথা, যেটা আপনি পারেন না সেটা বলতেছেন সাইদ, আপনার নাম সাইদ, আমার নাম সাইদ, যাই হোক, আপনি যেটা পারেন না সেটা বলতেছেন ভাই হাসানের জন্য, সাইদ হাসানের জন্য আমি পারতেছি না, যেখানে সাইদ হাসানের কোনো মানে এটার মধ্যে তেমন কোনো কন্ট্রিবিউশন নেই। আপনি সোল অথরিটি, সোল এজেন্ট এবং সমস্ত কিছু আপনার কাছে দেওয়া আছে, আপনি যেটা পারতেছেন না সেটা হইতেছে, আপনি আমাকে দোষারোপ করছেন। এইটাই আমাদের কথা তো ওইখানে, যে ভাই আপনার দায়িত্ব, আপনি পারতেছেন, আমাকে কেন দোষারোপ করছেন? আমি কোথায় বাধা দিয়েছি জুলাই চার্টারে বলেন তো? আমি বলি ঠিক আছে আপনার করলে করেন, আমার সাথে আপনার ওপিনিয়ন মিলতেছে না, আমি নিজেকে সাইলেন্ট রাখলাম, আমার নীরবতাটাই কি আপনার জন্য বাধা হয়ে দাঁড়ালো? তাহলে বোঝেন আমি কত ইনফ্লুয়েন্সিয়াল, দেশের মানুষ কতটা পছন্দ করে, লাইক করে বিএনপিকে। আমি বাধা দিয়েছি? আপনি বলেন যে জুলাই চার্টার ওনার 30 তারিখে ঘোষণা দিতে চাইছে যে অমুক জায়গা থেকে ঘোষণা দিবে, সে ফর সেই সংসদ ভবনের সামনে থেকে ঘোষণা দিবে, সেখানে বিএনপি যা প্রতিরোধ করে ওখানে প্রতিবাদের ডাক দিয়ে দিচ্ছে, যার ফলে যেতে পারেন, এরকম ঘটনা ঘটেছে? কি নিষেধ করেছে 30 জুলাই চার্টার টাইমলি ঘোষণা করতে? হয়তো বলতে বিএনপি পার্টিসিপেট করেনি, করলাম না ভাই, আমি না, এটা আমার স্বাধীনতা, এটাও গণতন্ত্রের একটা কথা, আমি কোনটাতে পার্টিসিপেট করবো, কোনটাতে আমি তো বাধা দেই নাই, তো তাহলে মানে কোনটাই তো ঠিক না ভাই। আরেকটি জিনিস সেটি হচ্ছে যে আপনি বলছেন যে নির্বাচন একমাত্র সমাধানের পথ, তো নির্বাচন হয়ে গেল, একমাত্র সমাধানের পথ না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এর চাইতে বেটার কোনো অপশন তো আপনার কাছে নাই। মানে বেটার অপশন হচ্ছে নির্বাচন, তো নির্বাচনের মাধ্যমে ধরেন বিএনপি সরকারে গেল না, বিএনপি কি সেটি মানবে? বিএনপি সরকারে ধরেন বিএনপি সরকার গঠন করতে পারলো না, এনসিপি গঠন করলো বা জামাত সরকার গঠন করলো, তাহলে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে? না, বিএনপি মানবে না। মানে যদি আপনি ইলেকশন যদি ফেয়ার হয়, জনগণ যদি বিএনপিকে ভোট না দেয়, যেটা হওয়ার কোনোই চান্স নাই, তারপরেও যদি আমি ধরে নিই আপনার সাথে ডিবেটের কোনো চান্স নাই, এত দৃঢ়তা কি করে? আপনি তো বলতেছেন বিএনপি চুপ থাকলে সে কাজ সরকার বা রাষ্ট্র বাস্তবায়ন করতে পারছে না, আপনি তো বললেন কিছুক্ষণ আগে। বিএনপি যদি কোনো কাজে বাধাও না দেয়, যদি কোনো কাজে পার্টিসিপেট না করে, সেটা সরকার এত একটা বৃহৎ জিনিস সে বাস্তবায়ন করতে পারতেছেন, আপনি তো কিছুক্ষণ আগে বলেন, আমি তো বলি নাই। তার মানে এতই ইনডিসপেন্সিবল মাশাআল্লাহ হয়ে গেছে বিএনপি এখন। আপনি বলেন যে 30 জুলাই কথা বলে বিএনপি বাধা দিয়েছে কোথাও? পারেননি কেন আপনি? তারা কিছু সংস্কার প্রস্তাব করেছে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত। আমি ঠিক আছে, আপনি এটা করছেন, আমি বললাম যে ভাই আপনি এটা করতেছেন ভাই, তা আমি মনে করি এইভাবে হলে ভালো হইতো, দয়া করে একটু দেখেন। আপনি আমারটা দেখার পর আপনি থেমে গেছেন কেন?
আপনি যদি এতই কনফিডেন্স থাকে, এতই যদি সাহস থাকে, আপনি বাস্তবায়ন করে ফেলেন, বলে ফেলেন যে না ঠিক আছে ওনারা এটা বলেছিল, আমরা সরি এই কারণে আমরা ওনাদের এই প্রস্তাব। জুলাই চার্টারে কি তারপর আগে কিছু বলে রাখি, শুনেন আমি কাউকে আমি হ্যাঁ দরকার ছিল এই কারণে। এটা আবার আমি মানে যারা জুলাই চার্টার জুলাই থেকে আগস্ট পর্যন্ত, জুলাই আগস্টে যে দিবে তাতে করে যারা আবু সাইদদের মতো, রুদ্রদের মতো, মানে এটা তো মানে এটার ভাষা প্রকাশ করার মতন তাদের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, তারা যে স্যাক্রিফাইস করেছে, বিকজ তাদের ওইটুকুই সামর্থ্য ছিল এবং তাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু তারা দিয়ে দিয়েছে। সাইদের চেয়ে বেশি কিছু না, সামনে চিন্তা ইয়ে করা ছাড়া, ওইটা ছাড়া আর কি করেছে, ওটা ছাত্র মানুষ। রুদ্র পানি বিতরণ করা ছাড়া আর এই দেশের জন্য আর কিছু করেছে না। রুদ্র না মুগ্ধ ওর যতটুকু সামর্থ্য ছিল সর্বোচ্চ দিয়ে সেটা চেষ্টা করে, নো ডাউট অফ ইট। বাট এটা কি শুধু ওদের কন্ট্রিবিউশন? আমাদের আর কারো কন্ট্রিবিউশন ছিল না? এই যে 17-11-9 সাল থেকে শুরু করে এই যে 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 সাফারিংস, 9 সাল কোথায়, বিএনপি তো 7 সাল থেকে তথাকথিত 111 থেকে। এবং আপনি বলেন আমি যেটা সাইদ ভাই আমি সময় স্বল্পতা আছে যে আপনারা যেমন আপনি বলতেছেন জুলাই বিপ্লব মানে জুলাই বলতে 2024 জুলাই বোঝাচ্ছেন, তাই না? তাহলে 2024 2009 থেকে বা 7 থেকে যে স্ট্রাগল যারা মানে এটি জুলাই, সেই জন্যই জুলাই 24 হচ্ছে পরিণতি, আমরা ধরে নিতে পারি। আমি সেটাই বলছি যে সেটার জন্যই আমরা বলছি যে আমরা কিন্তু এই জুলাইটাতে ইয়ে করি না, ইগনোর করি না। কিন্তু না, এই যে আমার প্রশ্নটি হচ্ছে শুধু এরা না, এর আগে যারা করেছে তাদেরকে অন্তর্ভুক্ত, না তাদেরকে অন্তর্ভুক্ত অবশ্যই করা উচিত এবং তাদের অবশ্যই কন্ট্রিবিউশন আছে। কিন্তু 7ই নভেম্বর জিয়াউর রহমানকে আরো বেশি মানে সমৃদ্ধ করার কি কোনো দরকার ছিল? এই সংশোধনীটুকু আনার, জিয়াউর রহমান তো নিজেই একটা প্রতিষ্ঠিত জায়গায় চলে গেছেন। এটি জুলাই চার্টারে, যেটা বলতে চাচ্ছি যে এটা জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করে জিয়াউর রহমানকে কি নতুন কোনো উচ্চতায় নেয়ার আছে? ফাইন, আমি মনে করেছিলাম যে আমাদের ফাউন্ডার, আমাদের আইডল, আমাদের সমস্ত কিছু তাকে আমরা এটার মধ্যে আনতে চাই, এটা আমাদের প্রস্তাব ছিল। আপনি বলেন যে আমি নিলাম না, আমি জিয়াউর রহমান তো আলাদা উচ্চতা, এই কথাটাই ওনারা বলতো যে ওনারা এই প্রস্তাবটা আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু আমরা মনে করি উনি অনন্য উচ্চতায়, যে কথা আপনি বলছেন উনি অনন্য উচ্চতায় আছে, ওনাকে এর মধ্যে আনলে তার উচ্চতা কমবে বই, মানে সেই শেখ হাসিনার মতো, সেই আওয়ামী ফ্যাসিবাদের মতো কাল্ট সংস্কৃতি। আমি সেটা আবারও আপনার কথা আসছি যে আমার প্রস্তাবটা আপনার পছন্দ না হতে পারে, আপনার পছন্দ না, আপনার যুক্তিতে মনে হচ্ছে না, লজিক্যাল মনে নাও হতে পারে। মানে আপনারা চাইছিলেন যে সরকারের পক্ষ থেকে বা স্টেক হোল্ডারদের পক্ষ থেকে এই ধরনের অপিনিয়ন যে জিয়াউর রহমান তো আলাদা, যে কথা আপনি বলছেন, আমি আপনার কাছে আমার রিপ্রেজেন্টেশন দিলাম যে ভাই আপনি যেটা করছেন এই আমার, যেমন আমিও দিচ্ছি আমাদের যে পুলিশ কমিশন যেটা কমিটি যেটা বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, আমরা কিন্তু এটা করার পরে 17টা পয়েন্ট দিয়ে আমরা এটা কিন্তু গভর্নমেন্টে সাবমিট করেছি যে আপনারা কমিশন করেছেন ভালো, কিন্তু আমাদের মনে করি যে এটা হলে এটা যুক্ত করা যেতে পারে, আমরা দিয়েছি গভর্নমেন্টের কাছে। ঠিক একই ধারাবাহিকতায় মনে করেন ওটা তো দেওয়া হয়েছিল, আপনি মানেননি বা মানতে পারছেন না বা কেন করতে পারছেন না, যদি আপনি অত জেনারাস হয়ে থাকেন আপনি বলতে পারতেন যে এই কারণে মনে হচ্ছে যে এটা না দিলেও চলবে, আপনি বলেন সে কথা, আপনি বন্ধ করে দিলেন, বন্ধ করে বলতে বিএনপির জন্য পালা যাচ্ছে, এটা কোনো কথা হলো? মানে আপনি আপনার অক্ষমতা, অসমর্থতা, ব্যর্থতা শব্দটা নাই বলি, এত পরিমাণ যে আপনি বিএনপি যদি চুপ থাকে বা বিএনপি আবার যদি বিএনপি কিছুই না দিত তাহলে বলতে বিএনপি সহযোগিতা করতেছে না, তাহলে এই যেখানে বিএনপির অবস্থা, তো সেখানে এগুলো সমস্ত কিছু বুঝে এইবার আমি আমার চেয়ারম্যান সাহেবের কথায় আসি। এই জন্য আমার কাছে মনে হতেই পারে, আমরা মনে করি যে এখন যেহেতু মানে আপনার যেটা জেনুইন পদ্ধতিতে যেহেতু কাজ হচ্ছে না, কাজে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন করার জন্য এই যে আজকে এ প্রস্তাব দেয়, কালকে ও প্রস্তাব দেয়, অমুকদিন সেটা করে পিটায় মারে। আপনি বলেন, আমার মনে হয় আমি এক্স্যাক্টলি স্ট্যাটিস্টিক্স আমার কাছে নাই, রেট অফ মার্ডার কিন্তু আগের চাইতে কোনো অংশ বেশি না, মানে আপনি যদি 1 বছর বাড়েনি কিন্তু বাড়েনি না, কমছে কিনা আমি এক্স্যাক্টলি ফিগার আছে জানি না, তবে কমে বেড়েছে বলে আমার কাছে মনে হয়, বিকজ আমি তখন গ্রামে থাকি। না বাড়েনি, তবে কমেও নি। আচ্ছা, তো তাই যদি হয়ে থাকে তো তাহলে পরে তো এইটাই তো আমাদের ট্রেডিশন, তার মানে আমরা এখন অপরিবর্তিত অবস্থা। আমি জানি না, আমি যেহেতু স্ট্যাটিস্টিক্স জানি না, স্ট্যাটিস্টিক্স থাকলে আমি আপনাকে বলতে পারতাম, তবে এখন যে ঘটনাগুলো ঘটছে সেটাকে যতটা না ক্রিমিনাল জাস্টিসের মতো করে দেখা হচ্ছে, আইডিয়া দেখা হচ্ছে, ক্রিমিনাল মানে প্রিভেনশন, ডিটেকশন বা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের আইডিয়া যতটা দেখা হচ্ছে, তা নাহলে কিছু একটা হলেই চট করে বলে দেওয়া হয়েছে ওইটা
অমুক মানে পলিটিক্যাল আইডিয়া, পলিটিক্যাল মানে বিএনপি, অন্য কোনো পলিটিক্যাল না, বিএনপির জন্য পারতেছি না, বিএনপির জন্য হচ্ছে। আমরা আসলে অনুষ্ঠানের শেষ দিকে অনেক আলোচনা করবার মতো সুযোগ আছে, আপনি অনেক বেশি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঘাটাঘাটি করেন, অনেক কিছুই জানেন। আমরা শেষ করব, বিএনপি সর্বশেষ গতকালকে শুদ্ধি অভিযানে নামবার একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা একটি জাতীয় দৈনিকে দেখলাম, তারা তাদের প্রধান শিরোনাম করেছে দলে শুদ্ধি অভিযান চালাবে বিএনপি, দোষ পুলিশের ঘাড়েও তারা দিচ্ছে। অপরদিকে বিএনপিতে কিন্তু এই মুহূর্তে তৃণমূল পর্যায়ে নতুন করে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। একদিকে সদস্য সংগ্রহ অভিযান গণহারে, অন্যদিকে শুদ্ধি অভিযান। এটি কি স্ববিরোধী অবস্থানে চলে যাচ্ছে কিনা, এটি বিএনপিকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করবে কিনা, সাংগঠনিকভাবে আরো ক্যাওটিক সিচুয়েশনের মুখে ফেলে দিতে পারে কিনা? আপনি যে ক্যাওটিক শব্দটি বললেন, গণহারের সদস্য নেওয়া হচ্ছে তা কিন্তু না, আমি জানি না আপনি এটা না, একেবারে ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপের মধ্যে আমরা যে আমি তৃণমূল পর্যায়ে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সদস্য, নতুন সদস্য সংগ্রহ মানে তো যে আগ্রহী হবে সেই আসতে পারবে। এই জায়গায় আপনাকে কারেকশন করতে যাচ্ছি। অ্যাজ ফার অ্যাজ আমার যেখানে বাড়ি বা আমার যেটা, আপনিও দায়িত্ব পেয়েছেন, আমি আমারও এলাকার মধ্যে আমি একজন ওয়ান অফ দ্য মেম্বার্স। তো সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেক ওয়ার্ড থেকে, আপনি জানেন প্রতি ইউনিয়নে 9টা করে ওয়ার্ড, ইউজুয়ালি কম বেশি হয়তো কোথাও আছে কিনা আমি জানি না, বাট আমার 9টা ওয়ার্ড, এবং পৌরসভাতে আমাদের 9টা ওয়ার্ড, একটা পৌরসভা আছে। সেখানে বলা হয়েছে প্রতি ওয়ার্ড থেকে 150 জন করে আপাতত নিতে হবে। এর মধ্যে আমরা লেডি মানে মহিলা ইয়েদেরকেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত, যদিও আবার মহিলা শব্দ নাকি আমি জানি না, হঠাৎ করে পরশুদিন শুনতেছিলাম মহিলা শব্দ নাকি আমাদের নারীবাদী মহিলাদের একটু আপত্তি আছে, নারী বলতে হবে আর কি। তা আমি অবশ্য তাদের জিজ্ঞাসা করলাম যে ভাই মহিলা নারীর মধ্যে তো কোনো পার্থক্য, আচ্ছা আমরা নারী বললাম না, কেন আমরা যেটা ছোটবেলা থেকে শুনে আসতেছি ভদ্র মহিলা বলতে, আমি ভদ্র নারী বলবো এখন থেকে? লেডির বাংলা কি তাহলে ভদ্র নারী? আমরা শব্দের মধ্যে সীমাবদ্ধ না থেকে, না কারণটা কি, উনি আমাকে ভদ্র মহিলা, সরি আবার বললাম, ভদ্র মহিলা আমাকে একটা ব্যাখ্যা দিয়েছেন, প্রসঙ্গ যেহেতু আসলে এটা বলেই ফেলে আবার সুযোগ পাবেন। উনি বলেন যে মহল শব্দ থেকে মহিলা এসছে, তা আমরা মহিলাদেরকে আর মহলের মধ্যে রাখতে চাই না। আমাকে যে ব্যাখ্যা দিলেন আমি জানি না ওর ব্যাখ্যা, তো পরে আমার কাছে মানে একটু পিকুলিয়ার মনে হলো, তো আমি খুঁজলাম, খুঁজে দেখলাম মহল শব্দটা হলো আরবি, ফার্সি আর উর্দু। তো আরবি, ফার্সি, উর্দু শব্দ থেকে মহল থেকে মহিলা আসছে, এটা আমার কাছে একটু মানে পিকুলিয়ার, যার যা মন চাইতেছে বলতেছে আর কি। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখন তার মধ্যে 10 জন, যদি সর্বোচ্চ 150 জনের 30 জন মহিলা, ভদ্র মহিলা থাকবে, কর্মী থাকবে। তো এই তারা কোন ক্রাইটেরিয়াতে আবার তাদেরকে সদস্য করা হবে সেটা ফর্ম করে দিচ্ছি, তাদের বিরুদ্ধে মামলা, তাদের বিরুদ্ধে নির্যাতনের পরিমাণ, তাদের কন্ট্রিবিউশন, এগুলো এবং ওখানে আবার ক্যাটাগরিক্যালি বলা আছে যে কোনো সুবিধাবাদী মানুষ, তারপরে ওই যে আওয়ামী লীগের কোনো মানুষ ইত্যাদিতে যারা এটার মধ্যে সদস্য অন্তর্ভুক্ত হতে না পারে, একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া আছে। তো আপনি কিভাবে ঢালাভাবে কোথায় পেলেন আপনি? না আমি বলছি যে একদিকে নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে, আবার অন্যদিকে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে, নতুন সদস্য নেওয়া হচ্ছে। এই কারণে তো আমার কাছে একটা জিনিস যে আপনারা একদিকে অদৃশ্য শক্তির কথা বলছেন, অপরদিকে এই যে মনে করেন কোনো রাজনীতির সাথে জড়িত না, সে তো অ্যাসাইন্ডও হতে পারে। আমরা তো ফিল্টারিং করে নিচ্ছি, তো স্ক্যানিং করে ফিল্টারিং, যদি ফিল্টারিংই করে নেন তাহলে আবার শুদ্ধি অভিযান কেন চালাতে হবে? শুদ্ধি অভিযান হয়তো যারা আগে থেকে আছে সেটা শুদ্ধি অভিযান, তো আপনি যেটা বলেন সংস্কার আর শুদ্ধির মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নাই, প্রতিশব্দ বলতে পারেন। তো সংস্কারের শব্দটার ব্যাপারে কিন্তু আপনাদের কোনো অসুবিধা, যদি আমরা বলতে পারি সংস্কারে আমরা করতেছি তাহলে অসুবিধা হতো না। শব্দটা শুদ্ধি বলার কারণে যে শুদ্ধি কন্টিনিউয়াস প্রসেস, ওটা চলতেছে। আর সদস্যের কথা বলছেন 2008 সালের পরের থেকে বিএনপিতে তো কাউকে ওই করা হয়নি, মানে নানান কারণে পারা যায়নি। আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে গত ডাকসুতে ইলেকশনের সময় হল সংসদে দেওয়ার মতো আমরা কাউকে সাহসী পাইনি, তারা নীরবে ছিল, মানে জীবনের ঝুঁকি চলে। তো এই যে ধরেন গত 8 থেকে এই 16 বছর যাদেরকে সদস্য করে তারা তো অনেকে ভোটার হয়ে গেছে না? এই ছেলেগুলো, এই লোকগুলো যারা গত 16 বছরের সদস্য হতে পারেনি, তাহলে আপনি এদেরকে সদস্য করবেন না? তো সেই তারই ধারাবাহিকতা সদস্য হচ্ছে, এবং এটা করতেই হবে, প্রতি বছরই করা হবে। এবং সাইদ ভাই আমরা শেষ করব, একেবারে শেষ আলোচনা সেই জায়গাটিতে হচ্ছে আরেকটি সংবাদের আলোচনা ধরে আমরা একটু আলোচনা করতে চাই। অপরাধ প্রবণ নেতাকর্মীদের নিয়ে চাপে বিএনপি, আসলেই কি চাপে আছে? বিএনপির চাপে থাকার তো কথা না, গত 17 বছর যে পরিমাণ ত্যাগ, যে পরিমাণ পরীক্ষা তারা দিয়েছে, তো তাদের নিয়ে তো আসলে বিএনপির চাপে থাকবার কথা না। পত্রিকার আর্টিকেল
দেখবেন এক এক পত্রিকাকে এক এক রকম। তার কারণ এই পত্রিকাগুলো আর্টিকেলগুলো লেখে মানুষ, বাংলাদেশি, এবং তাদেরও নিজস্ব চিন্তা চেতনা, ভাবনা, ভিন্ন ভিন্ন ন্যারেটিভ হতে পারে, খুবই স্বাভাবিক। তো কাজে আপনি যে পত্রিকা দেখে শব্দটা বলছেন, আপনি ওটার আরেকটা পত্রিকা দেখেন, দেখবেন ওই ভাষাটা এখন পাবেন না। চাপে তো আমাদের দুনিয়াতে যারা আমরা আসছি সবসময় চাপে থাকি, বিভিন্ন চাপেই তো থাকি, পারিবারিক চাপ, সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ। তারপরে তার মানে আসলে বিএনপি কোনো চাপে নেই নেতাকর্মীদের নিয়ে, আমরা মনে করি না এরকম কোনো চাপাচাপি, এরকম আমাদের তো মনে হয় না। তো যার তারপরে আমরা শেষ করব একটি বিষয় নিয়ে। তাহলে এই যদি সিচুয়েশন হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিশ্বাস, যে আস্থা এবং যে সম্পর্ক বা সম্প্রীতি তৈরি হয়েছিল, সেটি নেই বলা যায় এই মুহূর্তে। হ্যাঁ, একেবারে কমন ইন্টারেস্টে যে ইউনিটি থাকবার কথা ছিল, সেটিও কিন্তু বলা যায় যে এই মুহূর্তে নেই। তো এমন বাস্তবতায় আমাদের সমাধানের সূত্র কি? সমাধানের সূত্র হলো, প্রথম বিষয় হলো যে জামাত ইসলাম, এখন তো মেইনলি জামাত ইসলাম আর এনসিপি, এটার সাথে আমরা তো করতেছি। আপনি যদি জামাত ইসলামের যদি আপনি 54 থেকে যদি ওনাদের দেখেন, মানে অ্যাক্টিভিটিস, কখনোই ওনারা খুব নিজের স্বার্থ ছাড়া কখনোই কোনো কন্ট্রিবিউট, মানে পজিটিভলি কোনো কিছু পার্টিসিপেট করেছে। 54, 69, 71, ইভেন এরশাদের 86, 88, ওনাদের ওই অবস্থাগুলো পর্যালোচনা করে দেখবেন যে প্রোডাক্টিভ ছিল না, কনস্ট্রাকটিভ ছিল না। ইভেন আপনি সর্বশেষ পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের যে রিপ্লেসমেন্ট যেটা হলো, ইমরান খানের আগে পিছিয়ে যাই থাকুন, এখন তো সে নিজেকে মুসলিম বিশ্বের একজন হিসেবে প্রমাণিত করতে পেরেছিল। এরদোয়ান, আনোয়ার ইব্রাহিম, ইমরান খান এবং কাতারের আমির, এই চারজনকে তো আমরা মনে করি যে তারা ট্রু ইসলামের, মানে ইসলামের অনুশাসনটা কায়েমের জন্য তারা চেষ্টা করে। সেই ইমরান খানের কার্যক্রম যখন আমেরিকার পছন্দ হচ্ছিল না, যখন তাকে সরিয়ে দেওয়া হওয়ার জন্য সমস্ত ধরনের প্রক্রিয়া করা হলো, আপনি কি নিশ্চয়ই জানেন, আবার আপনার সেই প্রক্রিয়াতেও কিন্তু জামাত ইসলাম পাকিস্তান বাধা দিয়েছিল। না, ইমরান খানের বিপক্ষে কাজ করে। হ্যাঁ, ইমরান খানের বিপক্ষে কাজ করেছে। ওরা কেন জানি, আমি জানি না ওনারা কেন এরকম করে, মানে সবসময় স্রোতের বিপরীতে থেকে ওনাদেরকে প্রমাণ করতে চান যে আমরা উই আর সামথিং। তার মানে তারা সবাই কি স্রোতের বিপক্ষে আছে? শুধুমাত্র বিএনপি সঠিক লাইনে আছে আমি বলি না, কিন্তু জনগণ মনে করে। আচ্ছা, না হলে আপনি বলেন কেন? আমি বলি না যে আমি সঠিক পথে আছি, কিন্তু আমার যারা শক্তির উৎস জনগণ মনে করে। না হলে জনগণ, তাহলে আমাদের সমাধানের পথ কি? সমাধানের পথ হলো একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করে জনগণের ইয়েটা, মানে ভাগ্যটা জনগণ দ্বারা নির্ধারিত করার প্রক্রিয়াটা করে আল্লাহর রাস্তায় বিদায়। কিন্তু এই মুহূর্তে তো সেই পরিবেশ, সুষ্ঠু পরিবেশটা নেই। 11 মাসে কি করলো তাহলে? 11 মাসে জবাব দেখ। কি সামনে পরিবেশ আরো খারাপ? না, আমি খারাপের কথা বলছি না। তাহলে 11 মাসের অ্যাকাউন্টেবিলিটি দেখ যে আমরা 11 মাসে এই কাজগুলো করেছি। আপনি বলতে পারবেন, তো আপনি তো খুব সিনিয়র জার্নালিস্ট, আপনি বলেন তো 11 মাসে এই কাজটা গঠনমূলক হয়েছে, আলুর দাম আর পেঁয়াজের দাম কিছু কমানো ছাড়া। আপনি বলেন তো, আপনি আমাদের গার্মেন্টস সেক্টর, তারপরে আমাদের যে ওয়েজ আর্নার, তারপরে আর্নিং, তারপরে আমাদের কি বলে ওই যে বিভিন্ন যে IMF থেকে শুরু করে অন্য যেগুলো থেকে যাদের যে ওয়ার্ল্ড ব্যাংক যে সহযোগিতা আমরা পেয়েছি, আপনি একটা সেক্টর বলেন তো যে 11 মাসে এই গভর্নমেন্টের এইটা থেকে আমরা মনে করতে পারি যেটা কিছু হবে। আর সংস্কার তো বলে দিন, আমরা 6টা সংস্কারের সবকিছু বাদ দিয়ে এখন করছে ঐক্যমত্য কমিশন। আচ্ছা, আমি বুঝি না ঐক্যমত্য কমিশন আপনি এজেন্ডাগুলো জানেন নাকি? কি কমিশন, কি কি সংস্কার ধারা উপধারা রয়েছে, আপনি ওদিকে যাবেন, উনি ওদিকে যাবে, আমি এদিকে যাবো, এগুলোকে ধরে এসে ঐক্যমত কিভাবে করা যায় সেটা নিয়ে কমিশন। আমি বুঝি না ভাই সেটা। জি, তারপর আপনি সব বাদ দিয়ে আমি বলি ভাই, 30 সেকেন্ডে শেষ করব। আমি যে 2টা কমিশন করেন, একটা হলো নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য যা সংস্কার, আপনি ওই 6 কমিশনের সমস্ত মানে এনার্জি, এফোর্ট, সমস্ত কিছু আপনি একটার মধ্যে দেন যে কি করলে একটা ফেয়ার নির্বাচন করা যাবে, ওইটা একটা সংস্করণ। আরেকটা করতে পারেন পাবলিক মানি এক্সপেন্ডিচার কমিশন। আপনার মন চাইলেও আপনার কমিশন বানাবেন, 4 মাস 5 মাস কাজ করে পরে 10, 20, 25, 40, 40 করে খরচ করে বলবেন যে এটা কাজ হলো না, টাকাটা তো আমার আপনার। এই যে টাকাটা পাবলিক মানি যেখানে যেখানে এক্সপেন্ডিচার হয় সেটা প্রপারলি হয়েছে কিনা, যদি না হয়ে থাকে, যারা এটা প্রজেক্ট করেছে, যারা প্ল্যানার, দে হ্যাভ টু আনসার ফর দ্যাট। এবং তা না রিটার্ন, তাদেরকে আনসার করতে হবে এবং কম্পেনসেশন দিতে হবে আমার টাকাগুলো। আপনি 2টা কমিশন করেন, তারপর আপনি জনগণের হাতে জনগণের ক্ষমতা দিয়ে দেন যে ভাই ওরা কি আফগানি স্টাইলে চলবে, না আমেরিকান স্টাইলে চলবে, নাকি রাশিয়ান স্টাইলে চলবে, দেন লেট দেম ডিসাইড। তারা ডিসাইড করুক, সিচুয়েশন সব স্বাভাবিক হয়ে যাবে। অবশ্যই হবে। জি, ধন্যবাদ খান সাঈদ হাসান ভাই। প্রিয় দর্শক, আমরাও আসলে প্রত্যাশা করি যে পরিস্থিতি স্বাভাবিক হোক, দেশ গণতন্ত্রে ফিরুক, রাজনৈতিক দলগুলো
সুস্থ ধারার রাজনীতি চর্চা করুক এবং সমাজ এবং রাষ্ট্রে যে সম্প্রীতি আমরা প্রত্যাশা করি এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আমাদের হয়েছিল সেই ঐক্য আরও দৃঢ় থাকুক জাতীয় স্বার্থে, সেই প্রত্যাশা আমরা রাখি এবং আমরা বিশ্বাস করি দ্বিধাদ্বন্দ্ব যতই থাকুক, তর্ক বিতর্ক যতই হোক, সমাধানের পথেই যেতে হবে রাজনৈতিক দল এবং সরকার সবাইকে। সে প্রত্যাশা রেখে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আমি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ। ধন্যবাদ।